আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি রিতা রয়েজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। সিলেটে টানা 6 ঘন্টা বৃষ্টিতে আবারও বেড়েছে পানি। ওসমানী মেডিকেল সহ নগরীর অনেক এলাকা নতুন করে প্লাবিত। স্বর্ণ ও হীরা চোরাচালান চক্র ধরতে জোরালো অভিযান চালাতে ব্যবসায়ীদের দাবি। এমপি আনার হত্যায় সম্পৃক্ততা খুঁজে বের করার আহ্বান। এবং টি-20 বিশ্বকাপে নাটকীয় ম্যাচে ওমানের বিপক্ষে নামিবিয়ার জয়। লো স্কোরিং ম্যাচ টাই হবার পর গড়ায় সুপার ওভারে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টানা 6 ঘন্টা বৃষ্টিতে সিলেটে আবারও বন্যার পানি বেড়েছে। নগরীর অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। সুরমা ও কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিওচিত্রে তাফিফুল ইসলাম সুজনের রিপোর্ট। সিলেটে রোববার বন্যার পানি কমতে শুরু করেছিল, তবে রাতে টানা বৃষ্টিতে আবারও পানি বাড়তে শুরু করে। এরই মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরের বিভিন্ন এলাকা ডুবে গেছে। রাস্তাঘাট উপচে বসতবাড়িতে পানি ঢুকে পড়ছে। এতে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। এটা তো অতর্কিতভাবে পানিটা হামলা করছে, একজনের না জানাইয়া। বাইশের বন্যা এত দিনের বেলা পানি আস্তে আস্তে বাড়ছে। বৃষ্টি ছিল না, এদেরকে গত রাত্রে বৃষ্টিতে নদী তো ভরাট, এই পানি তো নিচে নামতে পারে নাই। রাত 3টার পর থেকে হুট করে শাসা করে পানিটা ঘরের মধ্যে ঢোকা শুরু হয়েছে। রাত্রে তো বাসায় থাকতে হয় না, উপরে গিয়া উতলাই গিয়া ফ্লোরে রয়েছে। মতো অবস্থায় পানি প্রচুর বাড়ছে, আমাদের পেট বিছনা সব কিছু ডুবে গেছে। বহুত কষ্টতে আছে এখন বর্তমানে। কদিন পরে পরে পানি, সিলেট শহরে কদিন পরে পরে পানি, কোনো ব্যবস্থা নাই। আবহাওয়া বিভাগ জানিয়েছে টানা বৃষ্টিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাত 12টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত আমাদের রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 232 মিলিমিটার। আমাদের জুন মাসের জন্য স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 818.4 মিলিমিটার। এটা যদি স্বাভাবিক বৃষ্টিপাতের প্রবণতা বা স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যদি এর চেয়ে বেশি যদি হয়ে যায়, তখন কিন্তু পানি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা দেখা যায়। দুর্ভোগ কমাতে সুরমা নদী খনন ও বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। সুরমা নদী খনন হওয়ার কথা ছিল, সুরমা নদী খনন না হওয়াতেই আমাদের এই দুর্ভোগ বাড়তেছে। আর সুরমা নদীর দুই সাইড যদি আমরা বেড়িবাঁধ না দেই, তাহলে আর সুইচ গেট কন্ট্রোল না করি, তাহলে এই পানির থেকে এই এলাকাবাসীকে রক্ষা করা যাবে না। সিলেটে বৃষ্টিপাত চলতে থাকায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। এবারে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট। নারায়ণগঞ্জের কুরবানির পশু বিক্রির টাকায় প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের শিক্ষা লাভের সুযোগ পাচ্ছেন কমপক্ষে 20,000 শিক্ষার্থী। নারায়ণগঞ্জ বন্দরের সংসদ সদস্য সেলিম ওসমানের এই শিক্ষা বিস্তার কর্মসূচি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার ইদ্রাকপুরে 5 স্টার খামারে কুরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত কর্মীরা। কুরবানির কয়েক মাস আগে বিক্রির জন্য জড়ো করা হয় গরু, ছাগল। খামারের উদ্যোক্তা নিট ব্যবসায়ী নেতা ও বন্দরের সংসদ সদস্য সেলিম ওসমান। 10 বছর আগে এই খামারের যাত্রা শুরু। আমার একজন গুরু আছেন, আমি দীর্ঘদিন ধরে, সেই ছোটবেলা থেকেই বলতে হবে, যে শাইখ সাহেবের অনুষ্ঠানগুলি আমরা দেখতাম সেই বিটিভি থেকে। ওইটাইতে আমার শিক্ষা যতটুকু, যে কীভাবে একটা গাছ লাগাতে হবে, কীভাবে একটা গরু লালন পালন করতে হবে, মাছ কীভাবে করতে হবে, ওই আমার শিক্ষা। এছাড়া বাইরের কোনো শিক্ষা আমার নাই। বিভিন্ন জায়গা থেকে উনি দেখেছেন, দেশে বিদেশে, সেখান থেকে যতটুকু পেরেছি ততটুকু দিয়ে আমি করেছি। তবে খামারে লালন পালন করা কুরবানির পশু বিক্রির লাভের টাকা ব্যয় করা হয় শিক্ষা বিস্তারে। আল্লাহ আমাকে রহম করেছেন যে আমি এই ফান্ডটা দিয়ে আমি 10টা স্কুল বানাতে পেরেছি, একটা মাদ্রাসা বানাতে পেরেছি, এবং অনেক অসহায় মানুষের আমি সহযোগিতা করতে পেরেছি। এমনকি বড় বড় অপারেশন, সেগুলো আমরা করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। খামারের লাভের অর্থে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় প্রতিষ্ঠিত 10টি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উনার একটা খামার আছে, ওখান থেকে উনি এই যে গাভী, তারপরে হচ্ছে ছাগল পোষণ করেন, কোরবানির গরু তৈরি করেন, মাছের চাষ আছে, ওখান থেকে যেই ইনকামটা হয় সেই টাকাটা সে বাসায় নেন না, ওটা দিয়েই সে শিক্ষা প্রতিষ্ঠানকে দান করেন। 4,35 লক্ষ টাকা উনি দিছে এই বিল্ডিং উপলক্ষে আর কি, ওনার গরু বেচার টাকা। ওনার গত বছরে গরুর যে ফার্ম আছে, গরুর ফার্মের বিক্রিত টাকা হইতে 2.5 কোটি টাকা দিবেন। ওনার মতো এরকম নিজস্ব টাকা দিয়ে বা নিজস্ব তহবিলের অর্থ ব্যয় করে এরকম শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, এটা আমরা খুবই কমই দেখেছি। এমন উদ্যোগ অনুকরণীয় হতে পারে বলে মনে করেন এলাকাবাসী। মাসুর শাকিল, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরে এলাম বিরতির পর। স্বর্ণ ও হীরা চোরাচালানের সাথে দেশি বিদেশি চক্র জড়িত জানিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করেছে সিন্ডিকেটের মূল অপরাধীরা আড়ালেই থেকে যায়, ধরা পড়ে চুনোপুটিরা, তারাও আইনের ফাঁক গলে বের হয়ে যায়। চোরাচালান চক্র ধরতে জোরালো অভিযান চালানোর দাবি জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ভারতে হত্যার শিকার এমপি আনোয়ারুল আজিম আনারের সাথে স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা ছিল কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে তা খুঁজে বের করতে হবে। শাকির আদনানের রিপোর্ট। দেশে অবৈধভাবে স্বর্ণ ও হীরা প্রবেশের অন্যতম প্রধান রুট বিমানবন্দরগুলো। এছাড়াও সীমান্ত জেলা দিয়েও চলে অবৈধ ব্যবসা। স্বর্ণ ও হীরা চোরাচালান বন্ধে করণীয় নিয়ে রাজধানীতে জুয়েলারি ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে জানানো হয়, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা এই 6 জেলা স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট। এনবিআর ও বিজিবির তথ্য মতে গত বছর 101.89 কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়। দেশে হীরার বাজার প্রায় 11,000 কোটি টাকার, যার পুরোটাই চোরাচালান নির্ভর হয়ে পড়েছে বলে দাবি জুয়েলারি সমিতির। হীরা চোরাচালানের সঙ্গে কারা জড়িত তাও দ্রুত চিহ্নিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো ভূমিকা প্রয়োজন মনে করছে বাজুস। ভারতে এমপি আনার হত্যায় স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা থাকলে সেই তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুঁজে বের করার দাবি জানান ব্যবসায়ীরা। সম্প্রতি যেটা এমপি সাহেব ওই পারে যে বললেন যে খুন হয়ে গেছেন, এটা তো হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা দেখবেন, কিন্তু ওনার সম্পৃক্ততাটা কোথায় কোথায় আছে এইটাও আইন শৃঙ্খলা রক্ষাকারী দেখবেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো, দেখেন এয়ারপোর্ট দিয়ে এত গোল্ড আসে, সেই গোল্ডগুলির ক্যারিয়াররা ধরা পড়ে, কিন্তু তার মূল হুতা ধরা পড়ে না। স্বর্ণ ও হীরা চোরাচালানে জড়িতদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযান এবং সরকারের মনিটরিং সেল গঠন সহ 6 দফা সুপারিশ তুলে ধরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফায়রুজ সাদাত অবন্তিকার আত্মহত্যার প্ররোচনা মামলাকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অবন্তিকার মা তাহমিনা শবনম। সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী দ্বীন ইসলামের বিরুদ্ধে জামিন থেকে মামলা প্রভাবিত করার অভিযোগ এনেছেন। 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার কথা থাকলেও 2.5 মাসেও তা জমা পড়েনি উল্লেখ করে বিচার কাজ দ্রুত করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন অবন্তিকার মা। মামলার আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন, আইনের যথাযথ ধারায় মামলাটি রেকর্ড হয়নি। 15 মার্চ রাতে প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করে চিরকুট লিখে নিজ বাসায় আত্মহত্যা করেন ফায়রুজ অবন্তিকা। অবন্তিকার বাবা যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং সরকারের কাজ করতে গিয়ে উনি আহত হয়েছেন, উনি মারাও গেছেন এবং আমার মেয়েও আত্মহত্যা করেছেন বিভিন্ন নিপীড়নের কারণে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত এবং আকুল আবেদন জানাচ্ছি এই বিষয়টি যেন তিনি দেখভাল করেন এবং আমি সাহায্য প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং এই যে মামলাটা চলছে, এই মামলার বিষয়ে আমার কিছু আপত্তি আছে। মামলার কতটুকু অগ্রগতি হচ্ছে এটা নিয়েও আমি সন্দিহান আছি। জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস স্নাতক প্রোগ্রাম বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তারা জানান 27 মে অন ক্যাম্পাস স্নাতক প্রোগ্রাম চালুর বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তাই পুনরায় স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। 48 ঘন্টার মধ্যে কোনো উত্তর না পেলে আরও বড় কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
হামাস যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় তাহলে ইসরায়েলও রাজি হবে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কার্বি। 7 অক্টোবরের মতো হামলা চালানোর সামর্থ্য হামাসের এখন আর নেই বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 3 ধাপের একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেন। এতে গাজায় সব ধরনের হামলা বন্ধ এবং সব জিম্মির মুক্তির কথা বলা হয়। বাইডেন প্রস্তাব দেওয়ার পরপরই হামাস জানায় তারা এই প্রস্তাবে ইতিবাচক আছে। তবে বাইডেনের প্রস্তাবে যুদ্ধকালীন মন্ত্রিসভা সম্মত হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না। প্রায় 8 মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 36,400-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারা বেঁচে আছেন তারা দুর্ভিক্ষ সহ অন্যান্য সমস্যায় পড়েছেন। এ কারণে এখন দ্রুত যুদ্ধবিরতির প্রতি জোর দিচ্ছে বিশ্বের সব দেশ। নিটল টাটা, কৃষি সংবাদ। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে কৃষিতে অভূত পরিবর্তন এনে দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। বৃষ্টি নির্ভর ফসলের বিপরীতে বরেন্দ্র অঞ্চলের ভূমি এখন 12 মাসই উর্বর ফসলে পরিণত হয়েছে। রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বরেন্দ্র এলাকার উন্নয়ন ও কৃষি উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে 1985 সালে গঠিত হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প। সম্প্রতি ভূগর্ভস্থ সেচ নালা প্রকল্পটি কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। এখন পাইপলাইন করাতে আমার 100 থেকে 100 বিঘা জমিতে পানি যাচ্ছে। এখন আমার জমিতে ফসল 16 আনা শর্টে হয়েছে। উঁচু জমিগুলোতে আমাদের কোনো কিছু ফসল হচ্ছিল না। এই পাইপলাইন দেওয়াতে আমাদের উঁচু জমিগুলা সম্পূর্ণটা এখন ফসল পানি হচ্ছে, আমাদের খুব উপকার হচ্ছে। অনেক উপকার হয়েছে। আর কি বলে যাব, এখন ধরেন যে আর একটু বাড়িয়ে দিলে পারে, নতুন পাইপ আর একটু দিয়ে বাইরে দিলে পারে আমাদের আরও উপকার হয়। পুরো প্রকল্পটির কাজ শেষ হলে উপকারভোগী হবেন রাজশাহী রংপুর বিভাগের 16 জেলার 9 লাখ কৃষক। এই পাইপলাইন এক্সটেনশনের ফলে জমি এবং পানির অপচয় রোধ হয়েছে এবং 15,000 হেক্টর মতো জমি আমার সেচের অতিরিক্ত সেচের আওতায় আসছে। এই কার্যক্রম গ্রহণের ফলে কৃষকগণ মাটির তৈরি সেচ নালার পরিবর্তে সরাসরি যাদের জমিতে কোনো রকম পানির অপচয় ছাড়াই পানি পাচ্ছে এবং উঁচু নিচু জমিতে সেচের আওতায় আসছে। এবং এই প্রকল্প বাস্তবায়ন হলে আমরা বছরে 3.60 লক্ষ টন অতিরিক্ত ফসল পাব। প্রকল্পের আওতায় প্রতি বছর রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলার 122টি উপজেলায় আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এতে একদিকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে দেশ, অন্যদিকে বাড়ছে কৃষকের স্বনির্ভরতা। 2022 সালের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হবে 2026 সালে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। রংপুরে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে মৃতপ্রায় খাল, বিল, নদী পুনঃখনন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ফসলি জমিতে সেচ সম্প্রসারণেরও কাজ চলছে। ভূপরিস্থ পানি সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ EIR প্রকল্পের মাধ্যমে হারিয়ে যাওয়া সব প্রাকৃতিক জলাধার পুনঃখননের দাবি সুবিধাভোগী ও সচেতন নাগরিকদের। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেনালাভের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। তীব্র গরমে নদ নদী ও খালবিলের পানি শুকিয়ে কমছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এমন পরিস্থিতিতে ভূ উপরিস্থ পানি ধরে রাখা সহ পরিবেশ বিপর্যয় রোধে রংপুর বিভাগের 35টি উপজেলায় নদী, খালবিল পুনঃখনন ও বৃক্ষরোপণ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। খাল পুনঃখনন করেছে 170 কিলোমিটার, 1.5 কিলোমিটার করে প্রতিটাতে 232 কিলোমিটার বাড়ির পাইপলাইন বা ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ করেছি। 1,98,000 ফলজ বনজ ঔষধি চারা রোপণ করেছি। রংপুর RDRS বেগম রোকেয়া মিলনায়তনে অবহিতকরণ সভায় প্রকল্পের নানা কার্যক্রম তুলে ধরেন কর্মকর্তারা। শুধু কি পানি বিলের মধ্যে থাকবে, খালে থাকবে, এটা মানুষ সাপ্লিমেন্টারি ইরিগেশন করে, মানুষের পানি ইরিগেশন করছে, পাশাপাশি এটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করতেছে। এটা বড় সম্পদ একটা। এই খালের পরে বৃক্ষরোপণ হচ্ছে, খালেতে মাছ চাষ হচ্ছে, কতভাবে মানুষের
ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে। যেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই সৈনিকের মতো কাজ করতে পারি, তার নেতৃত্বে এই বাংলাদেশটা যাতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের দাবি স্থানীয়দের। আমরা একটি সবুজ বেষ্টনী গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তরাঞ্চলের যে গরমের সময় অতি গরম, ঠান্ডার সময় অতি ঠান্ডা, সেটি থেকে আমরা মুক্তি হব। আরও 11টি ইউনিয়ন রয়েছে, এই সব জায়গায় অনেক নদী রয়েছে, মরা নদীর মতো পড়ে আছে। এই নদীগুলো যদি খনন করা হয় তাহলে আমরা কৃষি নির্ভরশীল হতে পারব। প্রকৃতি পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের পাশাপাশি এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের দাবি সুবিধাভোগীদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে খেলার খবর।